বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মডার্ন সায়েন্স স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুরুতে তোমরা আমার শুভেচ্ছা নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে আমার বিভিন্ন বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ করতেছ। আজকে তোমাদের অনুরোধ ক্রমে আমি যে ক্লাসটা তোমাদের সাথে উপস্থাপন করতেছি সেটা হলো ভূগোল ও পরিবেশ বিষয়। তো আজকে তোমাদেরকে আমি তোমাদের বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের খাতা, মূল বই, কলম নিয়ে তোমরা অপেক্ষায় আছো। তো শুরুতেই আজকে যে বিষয়টি পড়াবো একটু বলে রাখি, সেটা হচ্ছে এই বিষয়টা তোমাদের যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অংশ। আর যারা নবম শ্রেণীতে উঠেছ তোমাদের তো এটা লাগবেই, আর যারা দশম শ্রেণীতে তাদের জন্য প্রয়োজন। তাহলে বোঝা গেছে নবম দশম শ্রেণীর সকলের জন্য প্রয়োজন এই ক্লাসটি। তো এই ক্লাসটি শুরু করার আগে আমাদের মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, তোমাদের চিন্তার প্রতিটাকে আজকে একটু বাড়াতে হবে। চিন্তাকে তোমরা সংকীর্ণ ছোট করে রাখতে হবে না। আমরা এই মহাবিশ্বকে পড়ার আগে তোমাদের সাথে একটু বলে রাখি যে মহাবিশ্বটা আসলে কি। পৃথিবী মানব জাতি আমাদের হলো আবাসস্থল, আমাদের এই পৃথিবী। চারিদিকে রয়েছে অসীম আকাশ, সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য রয়েছে, এরকম নক্ষত্র রয়েছে, পাশাপাশি চন্দ্র, উপগ্রহ, পৃথিবী, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের সকল জ্যোতিষ্কর দেখা না দেখা সব কিছুই আমাদের সব কিছু নিয়েই এই মহাবিশ্ব। এই অধ্যায়ে আমরা মহাকাশ, মহাবিশ্ব, সৌরজগৎ এই জায়গাগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম বলে রাখি, আমরা কিন্তু এই মহাবিশ্বের পৃথিবী, এই সৌরজগৎ, এই মহাবিশ্বেরই একটা অংশ। প্রথমে তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার হাতে যে জিনিসটা দেখতেছো তোমরা, এই যে এটা তো তোমরা সবাই ছিল মার্বেল। একটু চিন্তা করো, এটা হলো একটা মার্বেল। আমাদের এই পৃথিবীটা এই মহাবিশ্বের মধ্যে একটা মার্বেলের সমান। মহাবিশ্বে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ যত কিছু আছে, যে গ্যালাক্সি থেকে আরম্ভ করে আমি পড়াবো তোমাদেরকে, নীহারিকা, ছায়াপথ, উল্কা সব কিছু আছে। তার মধ্যে যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এই পৃথিবীটা হলো আমার হাতে যে একটি মার্বেল দেখতেছ, ঠিক এই মার্বেলের সমান। মার্বেলের সাথে তুলনা করো, তাহলে চিন্তা করো এই মহাবিশ্ব কত বিশাল। তোমরা আরও শুনলে অবাক হবে, আমাদের যে মহাবিশ্বটা কী হচ্ছে, ইজ এক্সপান্ডিং। এটা এখন পর্যন্ত শুধুমাত্র সম্প্রসারিত হচ্ছে। এটা একটা বিস্ময়কর ঘটনা। তাহলে আমাদের এই মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু হলো একটা বিস্ময়কর বিষয় আমাদের আজকে জানলাম। তো তোমরা দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত আকারে 5টা জিনিস উপস্থাপন করব। মহাকাশ ও মহাবিশ্বকে, নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, সৌরজগতের যে আছে কেন্দ্রে আছে সূর্য নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। তারপরে আমাদের এই যে 6টা গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, 7টা নিয়ে আমরা আলোচনা করবো গ্রহ। এবার আমরা সর্বশেষ আলোচনা করবো পৃথিবীর আকার ও আকৃতি। এই 3টার উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা হবে। তো শুরুতেই তোমাদেরকে আমি বলে রাখি, শুরুতে আমরা বলবো যে মহাকাশ ও মহাবিশ্ব, এই প্রথমটা আমরা আলোচনা করবো। মহাকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু নিশ্চয়ই পরিষ্কার আকাশে তোমরা মেঘমুক্ত আকাশে তোমরা আকাশের দিকে রাত্রে দেখেছি কত হাজার লক্ষ কোটি তারকারাজি মিটমিট করে আলো জ্বালাচ্ছে। তোমরা কি চিন্তা করেছ এটা শুরু কোথায়, শেষ কোথায়? একটা তারকা থেকে যে মিটমিট করতেছে আরেকটা তারকার দূরত্ব কতটুকু, এই আলোটা সে কোথায় পেতেছে? কোনোটা দেখা যাচ্ছে যে মিটমিট করে, কোনোটা আবার দেখা যায় মানে স্থিরভাবে সে আলো ছড়াচ্ছে। আবার দেখতে পাই আমরা যে দ্রুত গতিতে যেন একটি তারকা ছুটতেছে। এগুলো কি আমরা লক্ষ্য করি নাই? ছোটোবেলা থেকে তোমরা লক্ষ্য করছো, তোমাদের সে কত জাগ্রত হয় নাই যে এগুলো আসলে কি, এই আকাশ কোথায় শেষ, এটা শুরু কোথায়? এই যে মহাকাশ, সূর্য, এই যে মনে করো আমরা সূর্য একটি নক্ষত্র, চাঁদ একটি উপগ্রহ, এটা তো বুঝতে পারছো। তাহলে আরও নক্ষত্র আছে না, লক্ষ লক্ষ নক্ষত্র আছে। তা উপগ্রহ এই চাঁদের শেষ না, চাঁদ তো আমাদের,
পৃথিবীর আরও চাঁদ আছে। এই আকাশের শুরু ও শেষ নেই। তোমাদের কাছে মনে হয় কোথাও যেন এটা শুরু আছে, কোথাও যেন শেষ আছে। আসলে এটার শুরু ও শেষ নেই। আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে। তাহলে বোঝা গেছে মহাকাশ কাকে বলে, যে এই আকাশের শুরু ও শেষ নাই, আদি ও অন্তহীন এই আকাশকে কিন্তু মহাকাশ বলে। তাহলে মহাকাশের সংজ্ঞা তোমরা পেলে, মহাকাশ। মহাকাশ অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে, এরা সুশৃঙ্খলভাবে নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এরা বিশৃঙ্খল না, এদের জন্য যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা নির্দিষ্ট পথ নির্ণয় করে দিয়েছেন, ওই পথে সেই চলতেছে, কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে কোনোটার আলো আছে, আবার কোনোটার আলো নেই। মহাকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নিহারিকা, ফালসার, কৃষ্ণগহ্বর, ব্ল্যাক ডট বলে, কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল প্রভৃতি সব কিছু রয়েছে। এদের সবাইকে নিয়ে গঠিত রয়েছে আমাদের এই মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। তাহলে আমাদের যে ব্রেইন, মানবের যে ব্রেইন, এটা দিয়ে মানুষ কিন্তু অনুধাবন করতে পারে না এটা কত বড়, কেউ জানে না মহাবিশ্বের আকার ও আকৃতি কেমন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু শেষ নেই, আবার কেউ এখনও বিশ্বাস করেন মহাবিশ্ব আকার ও আকৃতি আছে। এটা আমাদের বিশ্বাস, আমাদের যতটুকু মেধা আছে সেটা দিয়ে আমরা এটাকে কল্পনা করি। মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, এর অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে। এই অজানা হয়তো চিরকালই অজানা থাকবে, কিয়ামত পর্যন্ত অজানা থাকবে, জানারও শেষ হবে না। মহাবিশ্বের যেরকম শেষ নাই, আমাদের জানা অজানারও এই শেষ হবে না। যাক, এবার আমরা নক্ষত্র নিয়ে পড়বো 2 নম্বর। মহাকাশের মহাবিশ্ব তোমরা জানতে পেরেছ যে কত বড়। এখন আমরা যাব নক্ষত্র সম্পর্কে। তোমরা তো প্রতিদিন সূর্য উঠে কেমন সূর্যকে দেখো, সূর্য একটি নক্ষত্র। যেসব জ্যোতিষকে নিজের আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। যদি এখন তোমাদেরকে প্রশ্ন করা হয় যে নক্ষত্র কাকে বলে, তখন কি বলবে? যে সমস্ত জ্যোতিষকে নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে, খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। নক্ষত্রগুলো জ্বলন্ত গ্যাস পিণ্ড, যেমন সূর্য এটা একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। এর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। তার একটু কোন উপাদান দিয়ে তৈরি? এটা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এই গ্যাস অতি উচ্চ 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জ্বলতেই আছে। তাহলে প্রশ্ন জাগে, কেন জ্বলতে আছে, কে জ্বালাতে আছে? হ্যাঁ, সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলা নক্ষত্র দেখা যায় না। কেমন? তাহলে আমরা সূর্যকে তো দেখতে পাই, কেমন? আচ্ছা, পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতল অবস্থান করতেছে, কিন্তু পৃথিবী থেকে বিভিন্ন অবস্থান রয়েছে। পৃথিবী নক্ষত্রের মধ্যে 2 নক্ষত্রকে পরস্পর দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা প্রকাশ করা যায় না। এই দূরত্বকে পরিমাপ করা হয় আলোকবর্ষ দ্বারা। তাহলে আলোকবর্ষ কাকে বলে? আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এই একটা প্রশ্ন, আলোর গতি 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম প্রতি সেকেন্ডে। এই ব্যাগ 1 বছর আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। তাহলে আলোকবর্ষ মানে, তাহলে দেখো প্রতি সেকেন্ডে সে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আলো, এবং বলছে যে 1 বছরে যে পথ অতিক্রম করে সেটাকে বলে আলোকবর্ষ। একটু চিন্তা করো, আগে বলছি তোমাদেরকে চিন্তার পরিধি বাড়াতে হবে। এই ব্যাগ সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটা কিন্তু মনে রাখবে যে কত সময় লাগে। পরবর্তী প্রশ্ন তোমাদের আসতে পারে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের নিকটতম। তাহলে আমাদের এই সূর্যের পরে আরেক সূর্য আছে না? আছে। এরপর আরও আছে, নিশ্চয়ই আছে। তাহলে আমাদের পরবর্তী যে নক্ষত্র সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। বলো আমার সাথে, প্রক্সিমা সেন্টারাই। সেটা পৃথিবী থেকে দূরত্ব হলো 60.2 আলোকবর্ষ। আচ্ছা, তোমরা এখন আমি তোমাদের বইতে নিশ্চয় বইলে তোমরা আসো, এই যে ছবিটা দেখতেছ, এই ছবিতে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকমের বিভিন্ন নক্ষত্রের অবস্থানগুলো একটা থেকে একটা কত দূরে তারা অবস্থান করতেছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ছবিটা যেমন অবস্থা, দক্ষিণ, ত্রিশিরা, বৃশ্চিক, অনুরাধা, তুলা, বিশাখা, উত্তর ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি, এদের আমরা নাম রেখেছি। তার হয়তো যেমন মনে করো আকাশগঙ্গার আমরা পড়বো, ছায়াপথ, এটা আমরা এখানে পড়বো। এটা তাহলে এদের নক্ষত্রের যেমন হারকিউলিস আছে, কেমন পূর্ব, উত্তর, ধ্রুব, লঘু সপ্তর্ষি, সপ্তর্ষি, বিভিন্ন তারার যে অবস্থানকে নির্ণয় করে এদের নামকরণ রাখা হয়েছে আর কি। কেমন? এরপরে যাও আমরা নক্ষত্র বলছি, আমরা এখন নক্ষত্র মণ্ডলী, নক্ষত্রটা আমরা যাচ্ছি। সূর্য একটি নক্ষত্র, আরেকটা নক্ষত্রের কথা বলছি আমরা যে প্রক্সিমা সেন্টারের। এখন নক্ষত্র মণ্ডলী সম্পর্কে আমরা বলি। তোমরা দেখো মেঘমুক্ত আকাশে, তোমরা রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতি মিলিয়ে যোগ বেঁধেছে। আমরা অর্থাৎ আকাশের দিকে দেখলে তোমাদের অনেকগুলো নক্ষত্র যেন একসাথে হয়ে আছে। এভাবে আমাদের পরিচিত আকৃতি নক্ষত্র দলকে নক্ষত্র মণ্ডলী বলে। আমাদের পরিচিত দেখবা যে একই জায়গায় আছে, এরা একসাথে যোগ বেঁধে আছে। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্র দলকে কাল্পনিক রেখা যুক্ত করে বিভিন্ন আকৃতি অঙ্কন করে বিভিন্ন নাম দিয়েছে।
প্রাচীনকাল বিজ্ঞানীরা তারা পৃথিবীতে বসে নিজেরা এটা কাল্পনিক রেখা টেনে দিয়েছেন, টেনে তারা এদের নাম দিয়েছেন। এগুলোর মধ্যে কোনোটাকে ভালুকের, তার বল্লুকের মতো মনে হয়, কোনোটি শিকারীর মতো মনে হয়। এদের মধ্যে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কেসিওপিয়া, লঘু সপ্তর্ষি, বৃহৎ কুকুরমণ্ডল ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর নাম রেখেছে পৃথিবীর মানুষের। কেমন? কিন্তু এদের রহস্য কিন্তু এখনও অজানা। এবার আমরা পড়াবো গ্যালাক্সিটা আসলে কি। মজার দেখো, গ্যালাক্সি মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। গ্যালাক্সি মানে এখানে কি থাকে? গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ড, এক বিশাল একটা সমারোহ। এই জায়গাটাকে বলে একসাথে সমাবেশকে একসাথে এটার নাম রাখা হয়েছে গ্যালাক্সি। তোমরা তোমাদের বইতে একটা গ্যালাক্সির ছবিটা দেখো, এই গ্যালাক্সির ছবিটা দেখলে তোমরা আরও সুন্দর দেখছো নি? এটা একটা বিশাল ধূলিকণা, গ্রহ, নক্ষত্রের এখানে আছে ধূমকেতু, বাষ্পকুণ্ড, বিশাল সমাবেশ, একসাথে গ্যালাক্সি বলে, অথবা এটাকে আমরা বলবো নক্ষত্র জগৎ বলে। মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটা মনে হয় মহাকাশে কী পরিমাণ আছে। তাহলে দেখো, তোমাদের কল্পনার সীমা কিন্তু এইটাকে কুলাবে না। যেটা মানে কী রয়েছে, 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার বা উপবৃত্তাকার, সাপের মতো। এর আগের ছবিতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল। এরা পরস্পর ব্যাপক ব্যবধানে অবস্থিত। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। তাহলে আমরা ইতিমধ্যে আমরা ছায়াপথ বলছি যে একটা গ্যালাক্সির একটা ক্ষুদ্র অংশকে কিন্তু ছায়াপথ বলে। তোমরা এর আগের ছবিতে দেখো, এর আগের ছবিতে তোমরা দেখো যে ছায়াপথ একটা যা আছে এখানে, একটা গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কিন্তু ছায়াপথ বলে। যদি পরীক্ষা আসে ছায়াপথ কাকে বলে, তখন বলবো যে গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ। এখন আমরা গ্যালাক্সি দেখলাম, ছায়াপথ দেখলাম। এখন আমরা পড়াতে হচ্ছে নিহারিকা। নিহারিকা আরো মজার একটা দেয়। নিহারিকা, হ্যাঁ, নিহারিকা পড়ার আগে তোমরা লক্ষ্য করো, নিহারিকা হলো মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত তারকার আস্তরণ। মানে এদের আলোর ব্যক্তিরা কিন্তু একটু কম, তো বলছে যে স্বল্প আলোকিত তারকার আস্তরণ। এদের আকার বিচিত্র, কিছু নিহারিকা দেহ গ্যাসীয় পদার্থপূর্ণ, এদের গ্যাসীয় নিহারিকা বলে। তাহলে বোঝা গেছে কিছু নিহারিকা আছে তাদের কি আকার দেহ গ্যাসীয় পদার্থপূর্ণ, পুরো গ্যাস, এই জন্য এদেরকে গ্যাসীয় নিহারিকা বলে। একটি নিহারিকার মধ্যবর্তী দূরত্ব ব্যাপক, অনেক দূরত্ব। হ্যাঁ, একটি নিহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। এই যে আমরা সূর্য দেখতেছ তোমরা, হ্যাঁ, একটু ভাবে দেখি, একটা নিহারিকার মধ্যে এরকম কোটি কোটি নক্ষত্র, মানে সূর্যের মতন আকারে নক্ষত্রগুলো রয়েছে। এরা যেহেতু পৃথিবী থেকে কোটি কোটি আলোর বর্ষগুলো রয়েছে, তাই এদের মাঝে যেসব নক্ষত্র রয়েছে তাদের শনাক্ত করা কঠিন, শনাক্ত করা এটা যাবে না। কেমন? এবার আমরা পড়তেছি তোমাদের ছায়াপথ। ছায়াপথ সম্পর্কে অবশ্যই এর আগে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে তোমাদেরকে। ছায়াপথকে কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে, যেটাকে আমরা এর আগে তোমাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। ক্ষুদ্র অংশ, গ্যালাক্সির একটা ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। খেয়াল রাখবা, অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দিকটি দীর্ঘ পথের মতো দেখা, দীর্ঘ একটা রাস্তা যেন ছড়িয়ে আছে এদিকে। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। বুঝে আসছে তো? একটা ছায়াপথের মধ্যে লক্ষ কোটি নক্ষত্র আছে। হ্যাঁ, যেমন আমাদের এই পৃথিবীটা কিন্তু ছায়াপথেরই একটি অংশ। শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরযুক্ত তেজোদ্দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখা দেখা যায়। তার কাকচুতে আলোর প্রতীক হলো ছায়াপথ। বিজ্ঞানীরা একে বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন। সৌরজগৎ এরকম একটি ছায়াপথের অন্তর্ভুক্ত। তাহলে বলছিলাম না, আমাদের যে সৌরজগতে আমরা আছি, আমাদের এই সৌরজগৎটা কিন্তু ছায়াপথের একটি অংশ। এবার আমরা আসতেছি আমরা উল্টা সুন্দর একটা, তোমরা এটা সম্পর্কে তোমরা কেউ হয়তো দেখছো, আমরা কিছুক্ষণ আগে একটু ইঙ্গিত দিয়েছি তোমাদের। রাতের ন্যায় উত্তর আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে, কোনো কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়লো, এমন মনে হয়। আমাদের শতাব্দী দেখবে যে বলে কি শতাব্দীকে তীর মারতেছে, আসলে না, এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে। মনে হচ্ছে দ্রুত গতিতে আগুনের একটা ছুটে যাচ্ছে। এরা আসলে কোনো নক্ষত্র নয়, এদের নাম উল্কা। মহাশূন্য অসংখ্য জড়পিণ্ড বেশি বেড়ায়। আসলে এরা কি কোনো জড় পদার্থ, শুকনো জিনিস আর কি বেশি বেড়ায়। এই জড়পিণ্ডগুলো নিজস্ব বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার পৃথিবীর দিকে ছুটে আসে। তখন বায়ুর সংস্পর্শে এসে এরা ঘর্ষণের ফলে জ্বলে উঠে আগুন ধরে যায়। এদের ছুটন্ত তারা বলে মনে হয়। বেশিরভাগই উল্কাপিণ্ড আকাশে বেশ ক্ষুদ্র। তোমরা এখন এই ছবিটার দিকে দেখো, এই ছবি দেখতে নেই, এই যে ছুটে দেখছো তারা খসা বা এই যে ছুটে চলা তারা, এটা কেমন তোমরা দেখতে পাবা। এবার আমরা বলবো উল্টা হচ্ছে ধূমকেতু সম্পর্কে আমরা পড়াবো তোমাদের। ধূমকেতুটা আসলে কি? ধূমকেতু দেখো, মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে।
ছিল না, টাক করে চলে আসে, এমন দেখা যায়। হ্যাঁ, এদের একটি মাথা ও একটি লেজ আছে, কেমন? এইসব চতুষ্কোণকে ধূমকেতু বলে। তোমরা এই ধূমকেতু আগে আমি একটি ছবি দেখাই, এই ছবিটা দেখো, এই যে দেখো, এই যে মাথা এবং এদের লেজ আছে, কেমন? আচ্ছা, তো এখন আমরা যাব ধূমকেতু আকাশের অতি ক্ষুদ্র বিশ্বকে জ্যোতিষ্ক সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলো, এরা কিছুদের জন্য উদয় হয় আবার অদৃশ্য হয়ে যায়, কেমন? এ আছে এনে আমি আগে বলছি যে এটার মহাকাশের মহাবিশ্বের তোমার শুরু কোথায় শেষ কোথায় এটা কিন্তু মানুষের কিন্তু অজানা। তুই কিছু আসবে কিছু যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, সূর্যের নিকটবর্তী হলো এদের দেখা যায়, এরা কিন্তু দূরে সূর্যের চারিদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রম করে। এরা সূর্যের যত কাছাকাছি আসতে থাকে তত এর লেজ লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথ সূর্যকে পরিক্রম করে বলে অনেক বছর পর পর এরা অভিভূত হয়। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হেলির ধূমকেতু নামে পরিচিত। হেলির ধূমকেতু প্রতি ৭৬ বছর পর একবার দেখা যায়, পরীক্ষা কিন্তু এটা আসে। হেলির ধূমকেতু কেন বলা হয় এটাকে? জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি এইটা আবিষ্কার করেছিলেন। এটা কত বছর পর পর দেখা যায়? ৭৬ বছর পর পর এটা দেখা যায়। ছবিতে তোমরা দেখেছ হেলির ধূমকেতু ২৪০ খ্রিস্টাব্দের মধ্য থেকে দেখা যায় এবং সর্বশেষ ১৯৮৬ সালে হেলির ধূমকেতু দেখা গেছে। তাহলে পরবর্তীতে কখন দেখা যাবে? ৭৬ বছরের সাথে যোগ করো। এবার আসছে আমরা আরো মজার একটা, এই যে ধূমকেতুগুলো গ্রহ সম্পর্কে। এই যে আমরা পৃথিবীতে বাস করতেছি, এই যে আমরা গ্রহতে চলে আসলাম, পৃথিবীতে চলে আসলাম, এটাই তো গ্রহ। তো গ্রহটাকে মহাকাশে অনেকগুলো যথেষ্ট সূর্যকে নির্দিষ্ট করে, নির্দিষ্ট পথে এরা সূর্যের চারিদিকে কিন্তু ঘুরে। এদের নির্দিষ্ট কোনো আলোর তাপ নাই। আমাদের পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, এদের কোনো আলো নেই। এরা কিন্তু মূলত ওই যে আমাদের যার চারিদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি গ্রহগুলা, তার থেকে আলো পায়। মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাহলে সূর্যের চারিদিকে রাখবে কেন করে? মহাকর্ষ বলের প্রভাবে একটা সূর্যের যে ক্ষমতা সে এটাকে টেনে রাখছে, কেমন? এরা সূর্য থেকে আলো ও তাপ পায়, এই তাকে এতই উত্তপ্ত হয় যে আমাদের পৃথিবীটা আলো তাপ কোথায় থেকে পায়? সূর্য থেকে, কেমন? তাহলে আমাদের কেন্দ্রে আছে কি? সূর্য। এরা তারার মতো মিটমিট করে জ্বলে না, এরা কিন্তু জ্বলে না। এইসব চতুষ্কোণী গ্রহ। তাহলে গ্রহ কাকে বলে? বুঝে গেলাম। আমাদের সৌরজগতের 8টি গ্রহ আছে, সেগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো তোমাদেরকে এখন ছবি দেখাবো, তোমরা এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো। এটাকে সোলার সিস্টেম বলে, কেমন? এই যে সোলার সিস্টেমটা দেখো, এই যে সান, কেমন? এই যে সোলার সিস্টেমটার দিকে লক্ষ্য করো তোমরা, যে সূর্যের চারদিকে এই যে দেখো মাথা, এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে ভেনাস, এই যে পৃথিবী আমাদের, কেমন? পৃথিবী, তারপরে জুপিটার, স্যাটার্ন, তারপরে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কেমন? প্লুটোকে অবশ্যই আমাদের গ্রহ হিসাবে ধরেন একটা পাথরের সূর্যতে মনে গেলে আমরা এই 8টাকে ধরি আর কি, কেমন? সূর্য, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, কেমন? নেপচুন পর্যন্ত আসা, যাতে এরা একটা নির্দিষ্ট কক্ষপথে দেখছে যে দেখুন এই যে সূর্যের চারদিকে এরা করতেছে, কেমন? এখানে তোমরা এই ছবিতে লক্ষ্য করলে দেখবা যে আমাদের এই যে পৃথিবী, তার অবস্থা কেমন, সে কোথা থেকে কত দূরতে আছে, আরেকটা কত দূরে আছে, কেমন? এই সূর্য দিকে দেখো কীভাবে সূর্য চারদিকে তারা এই করতেছে। হ্যাঁ, এখন আমরা আবার পূর্ববর্তী অবস্থানে ফিরে যাব। হ্যাঁ, দেখো সৌরজগৎ, উপগ্রহ কথা বলি। গ্রহের সাথে উপগ্রহ, যেমন চাঁদ, কেমন? পৃথিবী গ্রহ, চাঁদের উপগ্রহ। সে দেখো কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদেরকে উপগ্রহ বা চাঁদ বলে। কারণ গ্রহের চারিদিকে যেমন বৃহস্পতির আছে, শনির আছে, আমাদের পৃথিবীর আছে, আমরা একটু সামনে গিয়ে দেখতে পাবা। মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘুরতাম। পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে চাঁদটা কিন্তু আমাদের কি পৃথিবীর চারদিকে ঘুরতেছে। এদের নিজস্ব আলো তাপ নেই, এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো তাপ পায়। বুঝা গেছে? যেমন চাঁদ, তিনি দেখবেন না এটাকে আলোকিত দেখা যায়, রাত্রে দেখা যায়, কেন? সে সূর্য দেখে পায়, আমাদের পৃথিবীর মতোই। আচ্ছা, চাঁদ পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ। কোনো গ্রহের উপগ্রহ আছে, কোনোটি নেই। যেমন বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই, খেয়াল রাখবেন, পরীক্ষা কিন্তু আসে কোন গ্রহের উপগ্রহ নেই। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের হয়তো মাথার মধ্যে জাগ্রত হচ্ছে যে কৃত্রিম উপগ্রহ নামটা আমরা শুনেছি, এটা কি? মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ আছে যারা পৃথিবীর চারদিকে ঘুরছে, মানে আমাদের প্রয়োজনে। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম শুনেছে তোমরা, আমাদের বাংলাদেশ থেকে এটা পাঠিয়েছে। এদের বলে কিন্তু উপগ্রহ আবহাওয়া পূর্বাভাস, তথ্য আদান প্রদান, গোয়েন্দা নজরদারি, খনিজ সম্পদের সন্ধান, পরিবেশ দূষণ নির্ণয় ইত্যাদি এসব কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে জানা যায়। আমাদের বাংলাদেশের আছে, ভারতের আছে, উন্নত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর আছে, কেমন? আমরা এখান থেকে পৃথিবীর অবস্থানটা আমরা জানতে পারি। বিজ্ঞান এটা উপগ্রহ তো আল্লাহ সৃষ্টি উপগ্রহ যেটা বলছে সেটা, এখন এটা কৃত্রিম উপগ্রহ, মানুষের সৃষ্টি উপগ্রহ এটা, কেমন? এবার আমরা যাচ্ছি সৌরজগৎ। সৌরজগৎ
আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে এই সৌরজগৎটা দেখা একটা ছবি কিন্তু এর আগেও দেখেছি, আমি আবার দেখাচ্ছি এই যে সৌরজগতের কেমন এই যে দেখো এই যে সোলার সিস্টেম, এটা সৌরজগৎ বলে, কেমন এই যে সূর্যকে কেন্দ্র করে যে জগৎ আছে তার চারিদিকে ঘুরতেছে, এটাই তার সৌর পরিবার বা সৌরজগৎ। কেমন এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। আর এছাড়াও তোমাদের এই মূল বইতে তোমরা দেখো, এই বইতে এই দেখো তোমরা এই যে সৌরজগতের ছবিটা আছে, কেমন ছবি আছে সেখানে সূর্য দেখো, সূর্য কেন্দ্র করে তোমরা লক্ষ্য করো। আমি ওখানে ইংরেজিতে বড় ছবি পোস্টার দেখিয়েছি তোমাদের, কেন্দ্রে আসে সূর্য, তেমন বুধ শুক্র। তোমার বইটা হাতে দাও, যেমন দেখো এই যে চাঁদের যে মঙ্গলে দেখো দুইটা আছে, বৃহস্পতির যে অনেকগুলো আমি পরে দেখাবো, শনি, নেপচুন, কেমন এইগুলো। তারপরে সূর্য সম্পর্কে একটু বলে রাখি, তোমাদের হয়তো মনে উঁকি মারতেছে উপগ্রহ হচ্ছে, সৌরজগৎ হচ্ছে, সূর্য সম্পর্কে বলে রাখি। সূর্যটা আসলে কি একটু ব্যাপক যে আমাদেরকে জানার কি কোথাও জাগে না। সূর্য একটি নক্ষত্র, এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস 13,84,000 কিলোমিটার এবং ভর 1.99 পাওয়ার 13 কিলোগ্রাম। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহ, তাপ, আলোর মূল উৎস হলো আমাদের এই সূর্য। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকতে এবং পৃথিবীতে জীবজগৎ, উদ্ভিদ জগৎ কিছুই বাঁচত না। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে তা হলো যেমন সিরিয়ালি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এর সিরিয়ালি সূর্যের একটা দূরে দূরে আছে। এদের মধ্যে সবচেয়ে বড় হলো কি বৃহস্পতি, এই জন্য এটাকে গ্রহরাজও বলে। আর ছোট হলো বুধ, মনে থাকবে তো? আচ্ছা, বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, শনি বেশ উজ্জ্বল এবং কোনো কোনো যন্ত্রের সাহায্যে এদেরকে দেখা যায়। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এরা কিন্তু উজ্জ্বল, আমরা খালি চোখে দেখতে পাই। তোমরা দেখবা যে আমরা শুকতারা বলি, কেমন সন্ধ্যা তারা বলি, শনি, এদেরকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই, কেমন? আচ্ছা, সামনে গেলে তোমরা চিহ্নিত করে দেবে সেটাকে। আচ্ছা, এখন আমরা এছাড়া দূরবীক্ষণ ছাড়া নেপচুন এতটা কম উজ্জ্বল যে দূরবীক্ষণ ছাড়া ইউরেনাস ও নেপচুনের কথা বলছি দেখা যায় না। এখন আমরা বুধ সম্পর্কে বলি। বুধ একেবারে সূর্যের কাছে, কেমন? বুধ ক্ষুদ্রতম এবং সূর্যের অতি নিকটতম গ্রহ। এই যে আমরা দেখে দিচ্ছি কেমন মার্কারি। সৌরজগতের সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব আর কি, এখান থেকে সূর্য কতটুকু দূরত্ব সেটা 5.8 কিলোমিটার। এর ব্যাস 4,000, এর ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকা সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় দেখা যায় না। সূর্যকে একবার কতক্ষণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। সুতরাং বুধ গ্রহ 88 দিনে 1 বছর হয়, কেমন? যেমন 365 দিনে আমাদের 1 বছর পৃথিবীর, সে 88 দিনে 1 বছর হয় বুধ গ্রহের। বুধের মধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে নেই মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি, সুতরাং পানির অস্তিত্ব এখানে থাকা সম্ভবই না। তাহলে বুধে কেন প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব না, এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। 1974 সালে মার্কিন মহাকাশযান মেরিনার 10 বুধের যে ছবি পাঠায় তা দেখে দেখা যায় যে বুধের উপরিতলে একদম চাঁদের মতো। বুধ তো অসংখ্য গর্তে ভরা এবং এখানে আছে অসংখ্য পাহাড় সমভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। এবার আসে শুক্রের কথা বলি আমরা। বুধের মতো যে আমরা বুধের পরে যেটা আছে এই যে শুক্র, কেমন? এটাকে আমরা বলে ভেনাস, ভেনাস ইংরেজিতে বলে। বুধের মতো শুক্র গ্রহের উপরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা আমরা বলে থাকি। আচ্ছা, তারপরে হিসেবে দেখা যায় শুকতারা ও সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিছু নক্ষত্রের মধ্যে উজ্জ্বল করে বলে আমরা ভুল করে বলে থাকি। এটা হলে আসলে শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না। এখানে বৃষ্টি হয়, তবে অ্যাসিড বৃষ্টি হয়, কেমন? তাহলে যদি পরীক্ষা আসে তোমাদের কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে বলতে হবে যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যকে ঘুরে আসতে এই শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। সুতরাং সূর্য 225 দিনে 1 বছর। বুঝে আসছি তো? আচ্ছা, শুক্রের কোনো উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। যেমন যদি প্রশ্ন করা হয় আমাদের পৃথিবীটা কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। শুক্র ব্যতিক্রমী, শুক্র গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিমে পাক খায় ঘুরে। এটা কিন্তু মনে রাখতে হবে, ফিজিক্যাল ব্যাপার। এবার আমরা পৃথিবীর কথা বলি। আমাদের পৃথিবী মূল জায়গাটা হচ্ছে পৃথিবী হচ্ছে আমাদের বাসভূমি। এটি সূর্যের নিকটতম গ্রহ, তৃতীয় নিকটতম গ্রহ। খেয়াল দেখবে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে আমরা যে ছবিতে তোমরা দেখো, এই যে আর্থ, কেমন? ছবিতে তোমরা যে লক্ষ্য করো, এই আমরা বড় পুষ্পারে তোমার জন্য আর্থ, পৃথিবীটা, কেমন? এটা
কেমন। আর আমাদেরকে আমরা পৃথিবীর গ্লোব আমি হাতে করে নিয়ে এসেছি। এই যে তোমরা দেখো আমাদের এই পৃথিবী, কেমন, আমাদের এই পৃথিবীটা সম্পর্কে তোমাদেরকে আমরা পড়াবো। এই যে পৃথিবীর যে জলরাশি, এটা হলো আমাদের স্থলভাগ, কেমন, এই যে পৃথিবীর জলরাশি স্থলভাগ। আচ্ছা, এবারে আমরা পৃথিবী সম্পর্কে পড়াবার আগে আমরা একটু বলে রাখি পৃথিবী কেমন তৃতীয় নিকটতম গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, তোমরা এই ছবিটা তোমরা লক্ষ্য করেছ। আর সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই এখানে 365 দিনে 1 বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, পৃথিবীর একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। এই জন্য একটা প্রশ্ন আসে, জিজ্ঞাসা করা হয় যে কেন পৃথিবীর জীবজন্তু বা প্রাণী আমাদের বসবাসের উপযোগী কেন? তো বলতে হবে যে এখানে প্রয়োজনীয় নাইট্রোজেন, অক্সিজেন, তাপমাত্রা আছে, যেটা উদ্ভিদ ও জীবজন্তুর জন্য উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমাদের জানার এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, পৃথিবীর বিজ্ঞানীরা এখন জানতে পারে না, তবে এখন পর্যন্ত সম্ভব হয় না। তবে পৃথিবীতে যে আছে বা উপযোগী, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবার মঙ্গলের কথা বলি। আমরা পৃথিবী, আমাদের মঙ্গল কিন্তু আমাদের পৃথিবীর নিকটতম, কিন্তু মঙ্গল যাওয়ার চেষ্টা করতেছে, প্রাণের অস্তিত্ব আছে কিনা চেষ্টা চলতেছে এখনো, কেমন। এই যে মঙ্গলের কথা বলছি আমরা, পৃথিবীর পরে মঙ্গল কেমন, যেটাকে আমরা বলে মার্স, কেমন, এই যে মার্স, কেমন, এই যে মার্স বলে। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময়কে দেখা যায় খালি চোখের মঙ্গলকে গ্রহ লালচে দেখায়। এই সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এই গ্রহের দিন রাতের পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারিদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের পরিবার রয়েছে গিরিখাত আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি, 99% যে পানির অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গল ও ফোবস ডিমোস নামে 2টি উপগ্রহ রয়েছে। তাহলে লক্ষ্য রাখতে হবে যে মঙ্গলের 99% রয়ে গেছে তোমার কার্বন ডাইঅক্সাইড, সুতরাং এখানে আর কি পানির পরিমাণ নেই, কেমন, এবং গিরিখাত আগ্নেয়গিরি, কেমন। তাহলে এখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না। যদি পরীক্ষা আসে যে মঙ্গলে কেন প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না, তাহলে আশা করি তোমরা লিখতে পারবে। এবার আমরা শনি গ্রহে যাচ্ছি। শনি গ্রহে সেটা সেটা যেটাকে বলে সেটা শনি গ্রহ। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বৃহস্পতি সবচেয়ে বড়, কেমন। এরপরে এটা জুপিটার, মঙ্গল, এবার জুপিটার, আমরা বৃহস্পতি যাচ্ছি। জুপিটার, বৃহস্পতি সৌরজগৎ সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস 1,42,800 কিলোমিটার। আয়তন পৃথিবীর চেয়ে 1300 গুণ বেশি, যেমন এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে, তাই পৃথিবীর 27%-1 তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস তৈরি। বায়ুমণ্ডল ভূভাগের তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি, এবং প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকে একবার অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। বৃহস্পতি উপগ্রহের সংখ্যা 67টি। এই গ্রহের জীবের অস্তিত্ব নেই। আবার শনির কথা বলছি আমরা। শনি সে কারণ শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক, গ্যাস পুরাটাই কিন্তু। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির গুরুত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডল আছে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনি সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। শনি উজ্জ্বল বলয় দ্বারা গঠিত এবং এর 62টি উপগ্রহ আছে। তাহলে সর্বাধিক উপগ্রহ আছে উজ্জ্বল বলয় শনি। জি, দেখছেন বিশাল এক বলয়, তোমরা লক্ষ্য করলে দেখো তার বলয়টা দেখো, তার গোড়া 62টি উপগ্রহ আছে। এবার আছে আমরা ইউরেনাসে চলে যাচ্ছি আমরা। এই যে ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসের কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনির বলয়ের ন্যায় বলয়গুলো উজ্জ্বল ও নয়। এটি উপগ্রহ আছে 27টি। শনি, নেপচুন সর্বশেষ। এবার আমরা যে নেপচুনের কথা বলছি, নেপচুন সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার, অনেক। এখানে সূর্যের আলো তাপ খুব কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহের আয়তন প্রায় 72টি পৃথিবীর সমান এবং ভর 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। এর উপগ্রহের সংখ্যা 14টি।
এখন তোমাদের যদি একটা কেমন নিশ্চয়ই আমরা তখন 8টা গ্রহ সম্পর্কে আলোচনা করেছি, তোমাদের জন্য একটা কাজ আছে, সেটা কাজটা হলো দলগত কাজ, তোমরা নিজেরা করে রাখবা। যেমন সূর্য থেকে দূরত্ব কত, বুধ, সূর্যের কত সময় লাগে, উপগ্রহ কটি আছে, কারণ গঠন বৈশিষ্ট্য, এই চার্টটি তোমরা পূরণ করে রাখবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের থেকে এটা দেখবো। এবার আসো পৃথিবীর আকার ও আকৃতি। পৃথিবীর আকার ও আকৃতি পড়াবো সর্বশেষ আজকে যে টপিকটা, সেটা নিয়ে তোমাদেরকে আমরা পড়াবো। দেখো, আমি এর আগে তোমাদেরকে গ্লোবটা দেখিয়েছিলাম পৃথিবীর আকার ও আকৃতি পড়ানোর জন্য, কেমন? তোমরা লক্ষ্য করো, পৃথিবী মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিক চড়ে পৃথিবীকে পদক্ষেপ সময় বুঝতে পারেন পৃথিবীর গোলাকার, তবে উত্তর দক্ষিণ কিছুটা চাপা। এই যে আমাদের এই যে পৃথিবীটা দেখতেছ, কেমন, এটা কিন্তু গোলাকার ঠিকই, তবে উপর দিক উত্তর এবং দক্ষিণে কিছুটা চাপা, তাহলে এই দিকটা কিছুটা কি স্ফীত। এটা তিনি দেখেছিলেন, এটা গোলাকার ঠিকই কিন্তু পুরো গোলাকার নয়। এবং সেখানে তিনি বলেছিলেন হ্যাঁ কিছুটা চাপা। এছাড়া তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতি, তবে পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত, এটা বলেছি তোমাদেরকে। অর্থাৎ পৃথিবীর আকৃতি অনেকটা অভিজ্ঞত গোলকের মতো, কেমন? পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, সেহেতু পৃথিবীর নিরক্ষীয় পশ্চিম পূর্ব ব্যাস ও মেরুদেশীয় উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন, কেমন? মেরুদেশীয় ব্যাস হলো তোমার 12,714 কিলোমিটার, নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিলোমিটার, কেমন? এর মধ্যে পার্থক্য হলো 43 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস হলো 12,734.5 কিলোমিটার। গণনার সুবিধার জন্য একে 12,800 কিলোমিটার ধরা হয়, এবং দশমিকটাকে বাদ দিয়ে। এই হিসেবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,400 কিলোমিটার। এটা মনে রাখতে হবে কিন্তু। পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি হল 40,077 কিলোমিটার, এটাই সর্ববৃহৎ পরিধি, এবং মেরুদেশীয় পরিধি হল 40,009 কিলোমিটার। গণনার সুবিধার জন্য গড় পরিধি 40,000 কিলোমিটার ধরা হয়। আজকে আমরা এই পর্যন্তই পৃথিবী দেখলেন। তাহলে আমরা এই বিষয়টিকে আজকে পড়লাম, আবার একটু মনে করিয়ে দিই। প্রথমে আমরা বুঝিয়েছি মহাকাশ এবং মহাবিশ্ব কি, নক্ষত্র কি, নক্ষত্রমণ্ডলী কি, গ্যালাক্সি কি, নিহারিকা কি, ছায়াপথ কি, উল্কা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন পর্যন্ত গ্রহগুলার অবস্থান, দূরত্ব কী দিয়ে গঠিত, এবং আমাদের পৃথিবী কেন পাশের উপযোগী, গ্রহগুলো কেন পাশের উপযোগী নয়, কেন? তারপর কোনটার মধ্যে এসে বৃষ্টি হয়, শুক্র হয়, নেপচুন সম্পর্কে, এবং সর্বশেষ পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কে করেছি। তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ। আশা করি তোমরা ইনশাআল্লাহ উপকৃত হবে এই অধ্যায়টি, এবং প্রয়োজনীয় একটি অধ্যায়টা। আশা করি তোমরা জানতে পেরেছ। কোনো সমস্যা থাকলে, প্রশ্নের সম্মুখীন হলে আমাকে তোমরা জানাবে। আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।